রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক আদালতের রায় স্বাগত জানাল ইরান, হামাস ও দক্ষিণ আফ্রিকা, প্রত্যাখ্যান করল তেল আবিব। এডেন উপসাগরে একটি মার্কিন রণতরী এবং একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারের সরাসরি আঘাত এনেছে ইয়েমেন, প্রথমবারের মতো মার্কিন রণতরী আক্রান্ত। বাংলাদেশে পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুতদারি করতে পারবে না বলে বাণিজ্য প্রতিমন্ত্রীর মন্তব্য। অসাধু ব্যবসায়ীদের রিমান্ডে নেওয়ার হুমকি। এবং ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর উপর হামলার আশঙ্কা। রাহুলের নিরাপত্তা চেয়ে মমতাকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে ইহুদিবাদী ইসরায়েলকে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। দক্ষিণ আফ্রিকার করা এক মামলার অন্তর্বর্তী রায় দিতে গিয়ে শুক্রবার আইসিজে ওই নির্দেশ জারি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান শুক্রবারই এক এক্স পোস্টে আইসিজের এ রায়ে প্রকাশের ভূমিকা রাখার জন্য দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানান। তিনি এই মামলাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে বিশেষ ভূমিকা পালন করায় দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালোদি ফ্যান্ডোরকে ধন্যবাদ জানান। আন্তর্জাতিক আদালতের রায়কে ইতিবাচক আখ্যা দিয়ে আমির আবদুল্লাহিয়ান এজন্য ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানান। তিনি আরেকবার আইসিজেতে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রতি ইরানের পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেন, আন্তর্জাতিক আদালতের এই রায় বাস্তবায়ন নিশ্চিত করার জন্য বিশ্বের সকল দেশকে এগিয়ে আসতে হবে। আমির আবদুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও নজিরবিহীন যুদ্ধাপরাধ চালানোর দায়ে এখন এসব কর্মকর্তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদিকে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। রায়কে স্বাগত জানিয়ে হামাস বলেছে, দখলদার ইসরায়েলকে একঘরে করতে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর অপরাধগুলো তুলে ধরতে আইসিজের রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিজের রায়ের ফলে গাজায় ইসরায়েলি গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এখন আদালতের এই রায় কার্যকর করতে এগিয়ে আসার জন্য হামাসের পক্ষ থেকে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে। আইসিজের রায়ের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে আদালতে এ সংক্রান্ত মামলা দায়েরকারী দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তগুলো ন্যায় বিচারের জন্য একটি বিজয়। ইসরায়েলের উচিত গণহত্যার প্ররোচনা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া এবং গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া। এদিকে বিশ্ব সাম্রাজ্যবাদী আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল যথারীতি আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করেছে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা একটি আপত্তিকর বিষয়। তিনি বরাবরের মতো দাবি করেন, ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষা করতে গাজায় সেনা অভিযান আগের মতো বহাল থাকবে। এছাড়া আইসিজের আদেশ সরাসরি প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, ইসরায়েলকে নৈতিকতা শেখানোর কোনো প্রয়োজন আইসিজের নেই। এডেন উপসাগরে একটি মার্কিন রণতরী এবং একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারের সরাসরি আঘাত এনেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী। হামলায় মার্কিন রণতরীটির ক্ষয়ক্ষতির ধরন ঘোষণা করা না হলেও এর ফলে ব্রিটিশ তেল ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়।
শুক্রবার হুথি আন্দোলন জানায় তারা ওই দিন বিকেলে লন্ডন ভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন মার্লি লুয়ান্টা নামক তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং অগ্নি নির্বাপনকারী যন্ত্র দিয়ে সেই আগুন নেভাতে হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেন। এদিকে ব্রিটিশ তেল ট্যাঙ্কারে হামলা চালানোর পর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্নি এবং একটি ফরাসি ফ্রিগেট তেল ট্যাঙ্কারটিকে রক্ষা করতে এগিয়ে যায়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এডেন উপসাগরে শুক্রবার ইউএসএস কার্নি নিজেও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সেনা কর্মকর্তা বলেছেন, গত অক্টোবরে অভিযান শুরু করার পরে প্রথম হুথিরা কোন মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুতদারি করতে পারবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ধানের দাম বাড়ার অজুহাত দেখিয়ে অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো হলে প্রতিষ্ঠান সিলগালা সহ অসাধু ব্যবসায়ীদের রিমান্ডে নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে তবে কেউ মজুতদারি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সেলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জে চরকাটারি এলাকায় জিও ব্যাগ দিয়ে যমুনা নদীর তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাস সহ বছরের 12 মাস দেশের প্রায় 1 কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করবে সরকার। পণ্যের সরবরাহ যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাজার কোনো ধরনের মজুতদারি যদি না হয়, আমাদের সাফিসিয়েন্ট পরিমাণে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে, এটার কোনো সংকট হবে না। এদিকে শনিবারে বরিশাল নগরীর চালের আড়ত সহ খোলা বাজারে অভিযান পরিচালনা শেষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ASM শফিকুজ্জামান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ধানের দাম বাড়ার অজুহাত দেখিয়ে অযৌক্তিকভাবে চালের দাম বাড়ানো হলে প্রতিষ্ঠান সিলগালা সহ অসাধু ব্যবসায়ীদের রিমান্ডে নেওয়া হবে। রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাদশাহ রহমান, রেডিও তেহরান, ঢাকা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় হামলার আশঙ্কা করেছে কংগ্রেস। নিরাপত্তা চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেসের জাতীয় সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় হামলার আশঙ্কা করেছে কংগ্রেস। বর্তমানে পশ্চিমবঙ্গে ন্যায়যাত্রা কর্মসূচি রয়েছে। ওই ইস্যুতে আজ রাহুল গান্ধী নিরাপত্তা চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামীকাল রোববার উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর। তার আগে আজ জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ছবি সম্বলিত ফ্লেক্স পোস্টার ছেড়ার ঘটনায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলেছেন, প্রথম ধাপে ভারত জোড়ো যাত্রায় তেমন উপদ্রব ঘটেনি, কিন্তু প্রতিবেশী রাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় দুর্বৃত্তদের কাজকর্মের কথা নিশ্চয় শুনেছেন আপনি। তিনি বলেন, আগামী কয়েকদিন বাংলা হয়ে এগোবে ভারত জোড়ো ন্যায় যাত্রা, কিন্তু আমি জানতে পেরেছি সেখানেও উপদ্রব ঘটানোর পরিকল্পনা রয়েছে। এদিকে রাহুল গান্ধীর পোস্টার ছেড়ার ঘটনায় জলপাইগুড়ি জেলার কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত আজ বলেন, আমরা তীব্র ভাষায় প্রতিবাদ এবং ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গের কোন অশুভ শক্তি সেগুলিকে ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ফ্লেক্স টেক্স ছিঁড়ে, তার ছবি ছিঁড়ে আমাদেরকে দমানো সম্ভব না, রাহুলজিকেও দমানো সম্ভব নয়। এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কংগ্রেসের পোস্টার ছেড়ার ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, যে দল বিধানসভা নির্বাচনে এত হাঁকডাক করে শূন্য পেয়েছিল, যে দল শুধু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, সেই দলের পোস্টার ছেড়ার প্রয়োজন পড়ে না তৃণমূলের। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মহাকাশ গবেষণা সহ বৈজ্ঞানিক উন্নয়নমূলক সকল তৎপরতা ইরানের বৈধ অধিকার। 3 ইউরোপীয় দেশ ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি গত সপ্তাহে সুরাইয়া স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের ঘটনায় ইরানের বিরুদ্ধে একটি হস্তক্ষেপকামী বিবৃতি দিয়েছে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি আজ এই মন্তব্য করলেন। বার্তা সংস্থা মেহের আরও জানিয়েছে, তিনি বলেছেন, এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য ইরানের অগ্রগতিতে সেই সব দেশের আত্মকেন্দ্রিক মনোভাবের প্রকাশ। তাদের মনোভাব বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের ক্রম অগ্রগতিতে কোনো বাধা সৃষ্টি করবে না। কানিয়ানি আরও বলেন, আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী মহাকাশ গবেষণায় ইরানের বৈজ্ঞানিক তৎপরতায় কোনো বাধা নেই। কাজেই কোনো দেশ যতই তাদের মতামত একতরফাভাবে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, তাতে কিছুই যায় আসে না। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী ইসলামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বলেছে, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে কমিটি গঠন করতে সম্মত হওয়ার মধ্য দিয়ে একথা প্রমাণ হয়েছে যে প্রতিরোধকামী যোদ্ধাদের হামলার ফলে তারা এই সমঝোতায় পৌঁছেছে। সাথে সাথে একথা প্রমাণ হয়েছে যে আমেরিকা শক্তির ভাষা ছাড়া অন্য কিছুই বোঝে না। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সময়সূচি ঠিক করার জন্য বাগদাদ এবং ওয়াশিংটন কমিটি গঠন করতে রাজি হওয়ার পর এই বিবৃতি দিল পপুলার মোবিলাইজেশন ইউনিট। এতে বলা হয়েছে, আমেরিকা বছরের পর বছর ধরে যে অশুভ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে আসছিল, পপুলার মোবিলাইজেশন ইউনিটের হামলা, ইরাকি সংসদের সিদ্ধান্ত এবং ইরাকের মাটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ব্যাপকভাবে জনসমর্থন ওয়াশিংটনের সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা যদি মার্কিন বাহিনীর উপর একের পর এক হামলা অব্যাহত না রাখত, তাহলে এগুলোর কোনো কিছুই ঘটত না। মার্কিন বাহিনী বহিষ্কারের এই সফলতা বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের নতুন একটি নজরদারি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শুক্রবার রাত 9টার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা নতুন বসানো এই নজরদারি ব্যবস্থার উপর গোলাবর্ষণ করে তা ধ্বংস করে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মায়াদিন এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের সেনারা কিছুদিন আগে দক্ষিণ লেবাননে সীমান্তের কাছাকাছি জারিদ শহরের একটি আউটপোস্টে ওই নজরদারি ব্যবস্থা বসিয়েছিল। নজরদারি ব্যবস্থা ধ্বংসের কিছুক্ষণ পরই হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফালাক 1 নামের ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত গোলান উপত্যকার একটি সেনা ব্যারাকে হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম হিজবুল্লাহ ফালাক 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। গতকাল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা অবশ্য ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশের উপরেও হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের ইউনিন ক্যাসেলের কাছে ওই হামলা হয়। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আরও বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে রকেট ও ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবর্ষণ করে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একেবারে বিশ্ব সংবাদ শুনবেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে গাজায় চলমান গণহত্যার বিষয়ে যে প্রাথমিক রায় ঘোষণা করেছে তা দখলদার ইসরায়েলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সম্পর্কেই দৃষ্টিপাতের শুরুতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে গাজায় চলমান গণহত্যার বিষয়ে প্রাথমিক রায় ঘোষণা করেছে। গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যার 4 মাস পূর্ণ হতে যাচ্ছে। এই সময়ে সেখানে ইসরায়েলি হামলায় 26,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহতের সংখ্যা প্রায়
65,000। এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা মামলা করেছে। তাতে দখলদার ইসরায়েল আইনি দিক থেকে আরও বেশি কোণঠাসা হয়েছে। ইসরায়েল প্রথমে চেষ্টা করেছিল আন্তর্জাতিক আদালত যাতে দক্ষিণ আফ্রিকার মামলা গ্রহণ না করে, কিন্তু আদালত বলেছে দক্ষিণ আফ্রিকার অভিযোগ যৌক্তিক এবং তা নিয়ে শুনানি হতে হবে। এছাড়া হেগের এ আদালত সুস্পষ্টভাবে বলেছে ইসরায়েলের মাধ্যমে চলমান গণহত্যার মামলা নিয়ে কাজ করার এখতিয়ার তাদের রয়েছে। এ আদালতের 17 জন বিচারকের 16 জনই মনে করেন ইসরায়েলকে গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে হবে। একই সঙ্গে গাজাবাসীর মানবিক চাহিদাগুলো মেটানোর জন্য ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে তাদেরকে এটা করতে হবে। এই রায়ের মাধ্যমে ইসরায়েলকে এই বার্তাও দেওয়া হয়েছে যে অপরাধ বন্ধ না হলে ইসরায়েলকে আইনি পরিণতির সম্মুখীন হতে হবে। ইসরায়েল এ পর্যন্ত বহুবার জাতিসংঘ সাধারণ পরিষদে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে, কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবগুলো কেউ মানতে বাধ্য নয়। কিন্তু আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। এই অবস্থায় ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে এ আদালতের নির্দেশ তারা কিভাবে বাস্তবায়ন করবে। আগামী 1 মাসের মধ্যে ইসরায়েলকে তার গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। অবশ্য বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলার বাধ্যবাধকতা থাকলেও এই রায় বাস্তবায়নে বাধ্য করার জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ কারণে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের দাপটে ইসরায়েল এই রায় বাস্তবায়ন থেকেও বিরত থাকবে। এর আগে দখলদার ইসরায়েল আমেরিকার সাবেক সরকারের সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর ইশতেহার বাস্তবায়ন করেনি। আন্তর্জাতিক বিচার আদালতের রায় উপেক্ষা করলে আন্তর্জাতিক আইনি ও বিচার প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। এর ফলে ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আর কিছুদিন পরেই শুরু হচ্ছে 21শে বইমেলা। সে উপলক্ষে প্রস্তুতি চলছে বেশ জোরে সোরেই। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এখন বইমেলার স্টল তৈরির ব্যস্ততা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে পাঠানো আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন। বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলার বাকি আর মাত্র কয়েকদিন, তাই বাঙালির প্রাণের আয়োজন অমর 21শে বইমেলার প্রস্তুতি চলছে জোরে সোরেই। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এখন বইমেলার স্টল তৈরির ব্যস্ততা। পাঠক দর্শনার্থীদের আকর্ষণে বাহারি কারুকার্যে সাজানো হচ্ছে বিভিন্ন প্রকাশনী। ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিকরা। প্রকাশকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট নকশায় তৈরি হচ্ছে কাঠামো। একাধিক কাজ পাওয়ায় নির্ধারিত সময় শেষ করতে শ্রমিকও বাড়িয়েছেন অনেকেই। মূল মঞ্চের কাজও চলছে জোরে সোরে। চলতেছে, হ্যাঁ, খুব ভালো লাগতেছে, আনন্দের সাথে আমরা কাজ করতেছি। অনেক লোকজন কাজ করতেছে, বেশি মানুষের মধ্যে কাজ করতে মজা লাগে, ভালো লাগে। মেলায় কাজ মনে করেন যে প্রত্যেক বছর করি না, কিন্তু তাও প্রায় 25 বছর। বড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই অমর 21শে বইমেলায় এই স্লোগানে শুরু হচ্ছে নবযাত্রা। আগামী 1 ফেব্রুয়ারি বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। দর্শনার্থীদের সুবিধায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানকে 4টি স্তরে সাজানো হয়েছে। থাকছে ডিজিটাল দিক নির্দেশনা। এবারের বইমেলায় 573টি প্রতিষ্ঠানকে 704টি ইউনিট ও 38টি প্যাভিলিয়ন বরাদ্দ দিয়েছে বাংলা একাডেমি। এ নিয়ে প্রকাশক ও স্টল মালিকদের রয়েছে নানা প্রতিক্রিয়া। মেলাটা 1 তারিখের আগে যেন পূর্ণাঙ্গ একটা ঝলমলে উজ্জ্বল মেলা সবাইকে উপহার দিতে পারে। আশা করি প্রত্যেকবারের মতোই ভালো জমবে। ইয়াং জেনারেশন এখন বেশ বইটি পড়ে এবং তারা ফেসবুকে, ইউটিউব চ্যানেলে তারা বেশ গল্প, কবিতা এগুলো শোনে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু কিশোরদের জন্য ছবি আঁকা, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে এই বইমেলায়। রমনা কালী মন্দিরের পাশে সাধু সংঘ এলাকায় স্থাপন করা হবে শিশু চত্বর। এদিকে বর্তমান পরিস্থিতি এবং বইমেলা এলাকায় মেট্রো রেল পরিচালনার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ বিবেচনায় মেলার নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যাতায়াত ব্যবস্থা অনেক উন্নয়ন করেছে বর্তমান সরকার, এবং বহু দূর থেকে অর্থাৎ এয়ারপোর্ট,
মিরপুর থেকে মেট্রো রেলে অনেক লোক পাঠক বই কিনতে আসবে, সেরকম কিছুটা আভাস অলরেডি আমাদের কাছে চলে আসছে। তবে বইমেলা মাঠের ভেতরে ও বাইরে ডিএমপি ইউনিফর্ম এবং সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বাদশাহ রহমান, রেডিও তেহরান, ঢাকা।